টাকা টাকা রে গোলাম। মাত্র কয়েক সেকেন্ডের একটি দৃশ্য, আর সেই একটি দৃশ্যই যেন দুনিয়া টাকার গোলাম নাটকের পুরো গল্পকে ওলট পালট করে দিয়েছে। যে শেহজাদ চৌধুরীকে আমরা এতদিন একজন সৎ, সাহসী আর মানুষের জন্য লড়াই করার নায়ক হিসেবে দেখে এসেছি, সেই মানুষটিকেই হঠাৎ দেখা গেল ট্রেন থেকে নেমে মানুষের পকেট কেটে টাকা চুরি করতে। এরপর টাকাগুলো নিজের কাছে রেখে মানিব্যাগটা ফেলে দিতেই পেছন থেকে ভেসে আসে একটি কণ্ঠ, গোলাম। কিন্তু প্রশ্ন হলো, এই গোলাম কি? সে কি সত্যি শেহজাদ চৌধুরী, নাকি এতদিন আমরা যে গল্প জেনে এসেছি তার বাইরেও লুকিয়ে আছে আরেকটি অজানা অধ্যায়? মনির কাকা তো বলেছিলেন আহত অবস্থায় তিনি শেহজাদকে উদ্ধার করেছিলেন। তাহলে ট্রেনে এই পকেটমারের ঘটনা কখন ঘটলো? কে তাকে গোলাম নামে ডাকলো? আর পরিচালক কেন ঠিক এই মুহূর্তেই আমাদের সামনে এমন একটি রহস্য ছুড়ে দিলেন? আজকের ভিডিওতে আমরা 21 ও 22 নম্বর পর্বের এই রহস্যময় দৃশ্যটি ধাপে ধাপে বিশ্লেষণ করব। চেষ্টা করব গল্পের প্রতিটি সূত্র মিলিয়ে বোঝার এটি কি শুধুই একটি ফ্ল্যাশব্যাক, নাকি পুরো নাটকের সবচেয়ে বড় টুইস্টের শুরু। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ। বন্ধুরা, বিশ্লেষণে যাওয়ার আগে চলুন পুরো ঘটনাটা আরেকবার সাজিয়ে দেখি, কারণ এই একটি দৃশ্য বুঝতে হলে আমাদের আগের গল্পটাও মনে রাখতে হবে। আমরা সবাই জানি দাউদ খানের লোকদের হামলার পর শেহজাদ চৌধুরী নিখোঁজ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সবাই তাকে পাগলের মতো খুঁজেছে। পরে আমরা জানতে পারি সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল। নিজের নাম, পরিচয়, পরিবার কিছুই তার মনে ছিল না। সেই সময় থেকেই সবাই তাকে গোলাম নামে চিনতে শুরু করে। এরপর গল্পে দেখানো হয় সে একটি ছোট হোটেলে কাজ নেয়। সেখান থেকে নানা ঘটনার মাধ্যমে তার জীবনে আসে মির্জা বাড়ি। সেখানেই ঋতুর সঙ্গে তার পরিচয়, তারপর বিয়ে, তারপর দ্বিতীয় হামলা এবং অবশেষে তার আসল স্মৃতি ফিরে আসে। এই পর্যন্ত গল্পের প্রতিটি ঘটনা একে অপরের সঙ্গে সুন্দরভাবে মিল ছিল। কিন্তু 21 নম্বর পর্বের শেষ দিকে পরিচালক মাত্র কয়েক সেকেন্ডের যে দৃশ্যটি দেখালেন সেটাই পুরো গল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কারণ সেখানে আমরা দেখলাম একজন যুবক ট্রেন থেকে নামছে, তারপর মানুষের ভিড়ের মধ্যে ঢুকে খুব দক্ষতার সঙ্গে একজনের পকেট থেকে মানিব্যাগ বের করে নিচ্ছে, টাকাগুলো নিজের কাছে রেখে মানিব্যাগটি ফেলে দিচ্ছে। আর ঠিক তখনই পেছন থেকে একটি কণ্ঠ ভেসে আসে, গোলাম। গোলাম! এখানেই শুরু হচ্ছে আসল রহস্য। কারণ আমাদের মনে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো, এই ঘটনাটা আসলে কখন ঘটেছিল? যদি এটা শেহজাদের স্মৃতি হারানোর পরের ঘটনা হয়, তাহলে এতদিন নাটকে এই অংশ একবারও দেখানো হলো না কেন? আর যদি এটা স্মৃতি হারানোর আগের ঘটনা হয়, তাহলে একজন সম্মানিত ব্যবসায়ী শেহজাদ চৌধুরী ট্রেনে পকেটমারি করবে কেন? আবার যদি এটা বর্তমান সময়ের ঘটনা হয়, তাহলে সেটাও অসম্ভব। কারণ বর্তমান গল্পে শেহজাদ তো অর্থমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করছে, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যুদ্ধ করছে। এমন একজন মানুষ হঠাৎ পকেটমারি করবে, এটা গল্পের সঙ্গে কোনোভাবেই মেলে না। তাহলে পরিচালক আসলে কি বোঝাতে চেয়েছেন? আমার মনে হয় এই প্রশ্নের উত্তরই লুকিয়ে আছে সেই একটি শব্দের মধ্যে, গোলাম। কারণ পকেটমারির চেয়েও বড় রহস্য হলো কে তাকে এই নামে ডাকলো আর কেন ডাকলো। এই একটি শব্দই হয়তো আগামী পর্বগুলোর সবচেয়ে বড় রহস্যের দরজা খুলে দিতে পারে। এখন আসুন আমরা এই রহস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি নিয়ে আলোচনা করি। বন্ধুরা, আপনারা যদি পুরো নাটকটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই একটি বিষয় খেয়াল করেছেন, গোলাম নামটি কখনোই বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়নি। আমরা শুধু দেখেছি স্মৃতিশক্তি হারানোর পর সবাই তাকে গোলাম বলেই ডাকছে। কিন্তু প্রশ্ন হলো, এই নামটা প্রথম কে দিয়েছিল? মনির কাকা, হোটেলের মালিক, নাকি মির্জা বাড়ির কেউ? নাটকের কোথাও কিন্তু এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া হয়নি। আর এখানেই ট্রেনের সেই দৃশ্যটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ ট্রেনে যে ব্যক্তি তাকে গোলাম বলে ডাকলো, সে যেন এই নামটি আগেই জানত। তার ডাকার ভঙ্গি দেখে মনে হচ্ছিল এটা কোনো নতুন পরিচয় নয়, বরং অনেক দিনের পরিচিত একজন মানুষকে সে ডাকছে। এখন এখানেই তৈরি হচ্ছে প্রথম বড় থিওরি। হতে পারে মনির কাকার সঙ্গে পরিচয় হওয়ারও আগে শেহজাদ কিছুদিন সম্পূর্ণ অজানা একটি পরিবেশে ছিল। স্মৃতিশক্তি হারিয়ে সে হয়তো রেল স্টেশন, ফুটপাত কিংবা কোনো অপরাধ চক্রের আশপাশে ঘুরে বেড়িয়েছিল। সেই সময়ই কেউ তাকে গোলাম নামে ডাকতে শুরু করে। পরে ভাগ্যের পরিহাসে সে সেই পরিবেশ থেকে বেরিয়ে এসে মনির কাকার আশ্রয় পায়।
যদি এই ধারণা সত্যি হয় তাহলে এতদিন আমরা শেহজাদের হারিয়ে যাওয়া 6 মাসের পুরো গল্প দেখিনি, আমরা শুধু তার শেষ অংশ দেখেছি। আর পরিচালক এখন সেই লুকিয়ে থাকা অধ্যায়টি ধীরে ধীরে দর্শকদের সামনে আনতে চাইছেন। তবে এখানেই আরেকটি প্রশ্ন উঠে আসে, যদি সত্যি এমন হয়ে থাকে তাহলে মনির কাকা বা বস্তির লোকজন কখনো এই সময়ের কথা বললেন না কেন? তারা কি কিছু জানতেন না, নাকি এমন কোনো ঘটনা ঘটেছিল যা ইচ্ছা করেই গোপন রাখা হয়েছে? আরও একটি বিষয় লক্ষ্য করার মতো, ট্রেনের দৃশ্যে ছেলেটি যেভাবে খুব দক্ষতার সঙ্গে মানি ব্যাগ বের করলো, সেটি দেখে মনে হয় না সে প্রথমবার এই কাজ করছে, বরং মনে হচ্ছিল সে যেন আগে থেকেই এই কাজে অভ্যস্ত। এইখানেই দর্শকদের মধ্যে নতুন প্রশ্ন তৈরি হয়েছে, একজন শিক্ষিত ভদ্র শত শত কোটি টাকার মালিক শেহজাদ চৌধুরী কিভাবে এত দক্ষ পকেটমারের মতো আচরণ করলো? এটা কি শুধুই বেঁচে থাকার লড়াই, নাকি এর পেছনে আরও বড় কোনো অজানা গল্প লুকিয়ে আছে? আমার মনে হয় পরিচালক ইচ্ছা করেই দর্শকদের এই প্রশ্নগুলোর উত্তর এখনই দেননি, কারণ যদি প্রথম দিনই সব রহস্য খুলে দেওয়া হতো তাহলে পরবর্তী পর্বগুলোর প্রতি দর্শকদের আগ্রহ অনেকটাই কমে যেত। তাই খুব সম্ভবত আগামী কয়েকটি পর্বে আমরা ধাপে ধাপে সেই হারিয়ে যাওয়া সময়ের প্রতিটি ঘটনা দেখতে পাবো। অনেকেই বলছেন হয়তো ডাকটা এমন একজন দিয়েছে যে এই ছেলেটাকে অনেক আগে থেকেই চেনে, অর্থাৎ এই গোলাম নামটা নতুন নয়, বরং বহুদিনের পরিচিত একটি নাম। এখন প্রশ্ন হচ্ছে, যদি সত্যি এই ছেলেটার নাম গোলাম হয় তাহলে সে কি? এখানে একটি সম্ভাবনা সামনে আসে, হতে পারে পরিচালক এখন নতুন একটি চরিত্র নিয়ে আসছেন যার নামও গোলাম, আর এই নামের কারণেই দর্শকদের বিভ্রান্ত করা হচ্ছে। আবার আরেকটি সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না, হতে পারে এই ছেলেটা কোনো অপরাধ চক্রের সদস্য, তার আসল নাম কেউ জানে না, সবাই তাকে গোলাম বলেই ডাকে, আর সেই কারণেই ট্রেনে তাকে এই নামে ডাকা হয়েছে। যদি এমনটা হয় তাহলে সামনে শেহজাদ চৌধুরী আর এই নতুন গোলামের পথ এক জায়গায় এসে মিশে যেতে পারে। আর যদি সত্যি দুজনের চেহারায় কোনো মিল থাকে তাহলে নাটকের গল্প আরও জটিল হয়ে যাবে। একদিকে থাকবে প্রকৃত শেহজাদ চৌধুরী, অন্যদিকে থাকবে রহস্যময় পকেটমার গোলাম, আর মাঝখানে দাঁড়িয়ে থাকবে ঋতু, ফাতেমা, রিশাদ এবং অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীর অসমাপ্ত যুদ্ধ। তখন ভুল পরিচয়, ষড়যন্ত্র আর প্রতিশোধ সবকিছু মিলিয়ে গল্প একেবারে নতুন মোড় নিতে পারে। তবে এখানেই আরও একটি বিষয় খেয়াল করার মতো, পরিচালক ট্রেনের দৃশ্যটি একেবারে পর্বের শেষে রেখেছেন। সাধারণত কোনো নাটকের শেষ দৃশ্যে এমন একটি ঘটনা দেখানো হয় যা পরবর্তী পর্বের মূল রহস্যের ইঙ্গিত দেয়, অর্থাৎ খুব সম্ভবত 22 নম্বর পর্ব শুরুই হবে এই ট্রেনের দৃশ্যের ধারাবাহিকতা দিয়ে। আর তখনই হয়তো আমরা জানতে পারবো গোলাম বলে যাকে ডাকা হলো সে আসলে কি। একদিকে থাকবে প্রকৃত শেহজাদ চৌধুরী, অন্যদিকে থাকবে রহস্যময় পকেটমার গোলাম, আর মাঝখানে দাঁড়িয়ে থাকবে ঋতু, ফাতেমা, রিশাদ এবং অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীর অসমাপ্ত যুদ্ধ। তখন ভুল পরিচয়, ষড়যন্ত্র আর প্রতিশোধ সবকিছু মিলিয়ে গল্প একেবারে নতুন মোড় নিতে পারে। তবে এখানেই আরও একটি বিষয় খেয়াল করার মতো, পরিচালক ট্রেনের দৃশ্যটি একেবারে পর্বের শেষে রেখেছেন। সাধারণত কোনো নাটকের শেষ দৃশ্যে এমন একটি ঘটনা দেখানো হয় যা পরবর্তী পর্বের মূল রহস্যের ইঙ্গিত দেয়, অর্থাৎ খুব সম্ভবত 22 নম্বর পর্ব শুরুই হবে এই ট্রেনের দৃশ্যের ধারাবাহিকতা দিয়ে। আর তখনই হয়তো আমরা জানতে পারবো গোলাম বলে যাকে ডাকা হলো সে আসলে কি। বাংলা নাটক কিংবা ভারতীয় ধারাবাহিকে এমন টুইস্ট নতুন নয়। অনেক সময় নায়কের মতো দেখতে আর একজন চরিত্রকে আনা হয় যাতে ভুল বোঝাবুঝি, ষড়যন্ত্র এবং রহস্য আরও গভীর হয়। যদি সেটাই হয় তাহলে সামনে আমরা এমন একটি পরিস্থিতি দেখতে পারি যেখানে একদিকে আসল শেহজাদ চৌধুরী অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করছে, অন্যদিকে তার মতো দেখতে আরেকজন গোলাম অপরাধ জগতের সঙ্গে জড়িত। এতে শুধু দর্শকরাই বিভ্রান্ত হবে না, নাটকের চরিত্ররাও ভুল মানুষকে শেহজাদ মনে করতে পারে। এখন ভাবুন তো, যদি রিশাদ এই নতুন গোলামকে ব্যবহার করে শেহজাদের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র করে, যদি অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী এই সুযোগে পুরো দোষ শেহজাদের ঘাড়ে চাপিয়ে দেয়, অথবা যদি ফাতিমা কিংবা ঋতু হঠাৎ করে এই নতুন গোলামকে দেখে মনে করে শেহজাদ আবার বদলে গেছে, তাহলে গল্প কতটা জটিল হয়ে যেতে পারে সেটা সহজেই বোঝা যায়। সব মিলিয়ে বলা যায় ট্রেনের শেষ দৃশ্যটি শুধু একটি রহস্য নয়, এটা সম্ভবত পুরো নতুন গল্পের দরজা খুলে দেওয়ার জন্যই রাখা হয়েছে। আর এই কারণেই 22 নম্বর পর্বটি হতে পারে পুরো সিরিজের অন্যতম বড় টার্নিং পয়েন্ট। এবার আলোচনা করা যাক আরেকটি সম্ভাবনা নিয়ে, যেটা অনেক দর্শক হয়তো এখনো খেয়ালই করেননি। আমার কাছে মনে হচ্ছে পরিচালক শুধু একটি নতুন চরিত্র আনতেই এই দৃশ্য দেখাননি, বরং এই দৃশ্যের সঙ্গে অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী এবং রিশাদের ভবিষ্যৎ পরিকল্পনারও একটি গভীর সম্পর্ক থাকতে পারে। কেন এমনটা বলছি? কারণ এখন নাটকের সবচেয়ে শক্তিশালী দুই ভিলেন হলো রিশাদ এবং অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী। একদিকে রিশাদ বুঝে গেছে শেহজাদ যদি সত্যিটা জেনে যায় তাহলে ফাতিমাকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করার পরিকল্পনা মুহূর্তেই শেষ হয়ে যাবে। অন্যদিকে
অন্যদিকে অর্থমন্ত্রীও বুঝে গেছে শেজাদকে সাধারণভাবে হারানো সম্ভব নয়। ব্যাংকের সামনে যা ঘটেছে, সাংবাদিকদের সামনে যেভাবে তাকে অপমানিত হতে হয়েছে, তাতে তার রাজনৈতিক ভাবমূর্তিও বড় ধাক্কা খেয়েছে। তাই এই দুইজন যদি একসঙ্গে নতুন কোনো ষড়যন্ত্র করে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এখন ট্রেনের সেই রহস্যময় গোলামের দিকে ফিরে আসি। যদি সে একজন পেশাদার পকেটমার হয় তাহলে তার অপরাধ জগতের সঙ্গে যোগাযোগ থাকার সম্ভাবনাও অনেক বেশি। আর এখানেই পরিচালক হয়তো নতুন একটি সংযোগ তৈরি করতে যাচ্ছেন। ভাবুন তো, অর্থমন্ত্রী বা রিশাদের লোকেরা যদি এই ছেলেটাকে খুঁজে বের করে, যদি তারা বুঝতে পারে ছেলেটার চেহারা শেজাদের সঙ্গে মিল রয়েছে, তাহলে তারা তাকে ব্যবহার করে এমন সব অপরাধ করাতে পারে যার দোষ গিয়ে পড়বে শেজাদ চৌধুরীর ওপর। তখন সংবাদ মাধ্যমে প্রচার হতে পারে গরিবের নায়ক শেজাদ আসলে একজন প্রতারক। ব্যাংক ডাকাতির পরিকল্পনার পর এবার পকেটমারির ঘটনায়ও জড়িত শেজাদ। এই ধরনের মিথ্যা প্রচারণা ছড়িয়ে দিয়ে তারা শেজাদের জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা করতে পারে। এটা যদি সত্যি হয় তাহলে সামনে আমরা শুধু মারামারি বা প্রতিশোধই দেখব না, বরং পরিচয় নিয়ে এক ভয়ঙ্কর মানসিক যুদ্ধ শুরু হবে। অন্যদিকে আরেকটি বিষয়ও ভুলে গেলে চলবে না, রিশাদ এখন 50 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অপেক্ষায় আছে। ফাতেমা বাধ্য হয়ে সেই টাকা জোগাড় করেছে শুধু যাতে শেজাদ কোনো সত্য জানতে না পারে। কিন্তু প্রশ্ন হলো, রিশাদ কি সত্যিই টাকা নিয়ে চুপ থাকবে, নাকি টাকা নেওয়ার পরও সে নতুন করে ফাতেমাকে ব্ল্যাকমেইল করবে? রিশাদের চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায় সে কখনো একটি সুযোগে থেমে থাকে না, বরং একবার কাউকে দুর্বল অবস্থায় পেলে বারবার সেটাকেই ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করে। তাই খুব সম্ভব 50 লাখ টাকা নেওয়ার পরও সে ফাতেমাকে শান্তিতে থাকতে দেবে না, বরং আরো বড় অঙ্কের টাকা দাবি করবে, অথবা সরাসরি শেজাদের কাছে পুরো সত্য ফাঁস করার হুমকি দেবে। আর যদি ঠিক সেই সময় ট্রেনের রহস্যময় গোলাম গল্পে প্রবেশ করে, তাহলে নাটকের প্রতিটি চরিত্রের ভাগ্য একসঙ্গে বদলে যেতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে, শেজাদ চৌধুরী কি সত্যি 22 নম্বর পর্বে অর্থমন্ত্রীর ব্যাংক লুট করবে, নাকি পরিচালক আমাদের অন্যদিকে ভাবিয়ে শেষ মুহূর্তে সম্পূর্ণ ভিন্ন একটি টুইস্ট দেখাবে? আমার কাছে মনে হচ্ছে এখানেই লুকিয়ে আছে পুরো গল্পের আসল রহস্য। তাই খুব সম্ভব 50 লাখ টাকা নেওয়ার পরও সে ফাতেমাকে শান্তিতে থাকতে দেবে না, বরং আরও বড় অঙ্কের টাকা দাবি করবে, অথবা সরাসরি শেজাদের কাছে পুরো সত্য ফাঁস করার হুমকি দেবে। আর যদি ঠিক সেই সময় ট্রেনের রহস্যময় গোলাম গল্পে প্রবেশ করে, তাহলে নাটকের প্রতিটি চরিত্রের ভাগ্য একসঙ্গে বদলে যেতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে, শেজাদ চৌধুরী কি সত্যি 22 নম্বর পর্বে অর্থমন্ত্রীর ব্যাংক লুট করবে, নাকি পরিচালক আমাদের অন্যদিকে ভাবিয়ে শেষ মুহূর্তে সম্পূর্ণ ভিন্ন একটি টুইস্ট দেখাবে? আমার কাছে মনে হচ্ছে এখানেই লুকিয়ে আছে পুরো গল্পের আসল রহস্য। কারণ আমরা দেখেছি শেজাদ নিজেই বলেছে সে অর্থমন্ত্রীর ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা আগে পরীক্ষা করবে, এরপর পরিকল্পনা করবে কিভাবে সেই ব্যাংকের ভল্ট থেকে টাকা বের করা যায়। এমনকি ছদ্মবেশে ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যও বের করে এনেছে। ভল্ট কোথায়, সিসিটিভি কোথায়, অ্যালার্ম কিভাবে কাজ করে, সব কিছু সে খুব শান্তভাবে জেনে নিয়েছে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন, শেজাদ কখনোই ব্যক্তিগত লোভের জন্য কোনো কাজ করে না। তার প্রতিটি সিদ্ধান্তের পেছনে একটি উদ্দেশ্য থাকে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। তাই অনেক দর্শক মনে করছেন ব্যাংক লুট কথাটা হয়তো আক্ষরিক অর্থে ব্যাংক ডাকাতি নয়, বরং এটা হতে পারে অর্থমন্ত্রীর দুর্নীতি প্রকাশ করার একটি কৌশল। কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন, শেজাদ কখনোই ব্যক্তিগত লোভের জন্য কোনো কাজ করে না। তার প্রতিটি সিদ্ধান্তের পেছনে একটি উদ্দেশ্য থাকে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। তাই অনেক দর্শক মনে করছেন ব্যাংক লুট কথাটা হয়তো আক্ষরিক অর্থে ব্যাংক ডাকাতি নয়, বরং এটা হতে পারে অর্থমন্ত্রীর দুর্নীতি প্রকাশ করার একটি কৌশল। হয়তো শেজাদ এমন একটি পরিকল্পনা করেছে যাতে পুরো দেশের সামনে প্রমাণ হয়ে যায় এই ব্যাংক কিভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। আবার অন্য একটি সম্ভাবনাও রয়েছে, ধরুন শেজাদ সত্যি ব্যাংকে ঢুকলো, কিন্তু টাকা নেওয়ার আগেই সেখানে হাজির হলো পুলিশ। প্রশ্ন হচ্ছে, পুলিশ খবর পেল কিভাবে? এখানেই সন্দেহের তালিকায় উঠে আসে ব্যাংকের সেই ম্যানেজার। সে বাইরে থেকে ভদ্র এবং ভীতু মনে হলেও সব তথ্য কিন্তু সে নিজেই সাজাদকে দিয়েছে। পরে যদি সে গোপনে অর্থমন্ত্রীকে সব জানিয়ে দেয়, তাহলে পুরো ঘটনাই ফাঁদে পরিণত হতে পারে। অর্থমন্ত্রী তো আগেই বলে দিয়েছে সাজাদকে আমি ছাড়বো না, তাই তিনি চাইতেই পারেন সাজাদকে হাতে নাতে অপরাধী প্রমাণ করতে।
আর যদি এমনটা হয় তাহলে 22 নম্বর পর্বে আমরা দেখতে পারি সাজাদ একদিকে ব্যাংকের ভেতরে, বাইরে চারদিক থেকে পুলিশ ব্যাংক ঘিরে ফেলেছে, সংবাদ মাধ্যম লাইভ সম্প্রচার করছে, আর অর্থমন্ত্রী ঘোষণা দিচ্ছেন, দেখুন এই সেই সাজাদ চৌধুরী যে নিজেকে গরিবের বন্ধু বলে পরিচয় দেয়, আজ সে ব্যাংক ডাকাতি করতে এসে ধরা পড়েছে। এমন একটি দৃশ্য হলেই সাজাদের জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে যাবে। তবে এখানেই গল্প শেষ নয়, কারণ পরিচালক যদি সত্যি শেজাদের চরিত্রকে নায়ক হিসেবেই ধরে রাখতে চান, তাহলে নিশ্চিতভাবেই শেষ মুহূর্তে এমন একটি টুইস্ট আনবেন যা পুরো খেলাই ঘুরিয়ে দেবে। হয়তো যে মানুষগুলো একসময় অর্থমন্ত্রী ব্যাংকের কারণে সর্বস্ব হারিয়েছিল, তারাই সেদিন শেজাদের পাশে দাঁড়াবে। হয়তো সেই বৃদ্ধ লোকটি যে প্রকাশ্যে মন্ত্রীকে জুতা মেরেছিল, সেও আবার সামনে এসে সত্যের পক্ষে সাক্ষ্য দেবে। অথবা আরো বড় কোনো গোপন প্রমাণ প্রকাশ পাবে, যা মুহূর্তের মধ্যে অর্থমন্ত্রীর সমস্ত ক্ষমতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেবে। তাই আমার ধারণা 22 নম্বর পর্ব শুধু একটি অ্যাকশন এপিসোড হবে না, এটি হবে সত্য, প্রতিশোধ এবং ন্যায় বিচারের লড়াইয়ের এক নতুন অধ্যায়। আর যদি সত্যি এমনটা হয়, তাহলে সবচেয়ে বড় ধাক্কাটা খাবে ফাতেমা। কারণ এখন শেজাদ স্পষ্টভাবেই বলেছে, আমার দুনিয়া হচ্ছে আমার মেয়ে শ্রেয়া, আমার স্ত্রী ফাতেমা আর আমার মা। এই কথার পর ফাতিমা মনে করছে সবকিছু আবার আগের মতো হয়ে গেছে। কিন্তু যদি আগামী পর্বে শেজাদের হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে আসে, তাহলে কি সে আবার ঋতুকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে, নাকি ফাতিমার সঙ্গেই থাকবে? এই প্রশ্নের উত্তরই হয়তো আগামী কয়েকটি পর্বের সবচেয়ে বড় আবেগঘন সংঘাত তৈরি করবে। অন্যদিকে ঋষাদ কিন্তু একটুও বসেনি। সে 50 লাখ টাকা নেওয়ার জন্য ফাতিমাকে চাপ দিচ্ছে। কিন্তু আমার মনে হয় ঋষাদের আসল উদ্দেশ্য টাকা নয়, সে চায় শেজাদের সুখের সংসার আবার ভেঙে দিতে। কারণ যে মানুষ লোভের জন্য অন্যের স্ত্রীকে বিয়ে করতে পারে, সে টাকা পাওয়ার পরও নিশ্চয়ই থেমে থাকবে না। তাই খুব সম্ভব 50 লাখ টাকা হাতে পাওয়ার পর ঋষাদ আরও বড় কোনো ষড়যন্ত্র করবে। আর সেই ষড়যন্ত্রই হয়তো শেজাদ, ঋতু এবং ফাতেমা তিনজনের জীবনকে আবারও নতুন এক ঝড়ের মধ্যে ফেলে দেবে। এদিকে মন্ত্রী এখন অপমানের প্রতিশোধ নিতে মরিয়া। সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে বাধ্য হওয়া, সাধারণ মানুষের রোষের মুখে পড়া, এসব কিছুই সে ভুলে যাবে না। তাই খুব সম্ভব সে এখন থেকে শেজাদের প্রতিটি পদক্ষেপ নজরদারিতে রাখবে। আর এখানেই আসতে পারে নতুন বিপদ। ধরুন ব্যাংকে যাওয়ার আগেই শেজাদের পরিকল্পনার খবর ফাঁস হয়ে গেল। কে ফাঁস করতে পারে? ব্যাংকের কোনো কর্মচারী, অর্থমন্ত্রীর গুপ্তচর, নাকি শেজাদের আশেপাশেই এমন কেউ আছে যে বাইরে থেকে বন্ধু কিন্তু ভেতরে শত্রু? এমন একটি বিশ্বাসঘাতক চরিত্র গল্পে এলে নাটক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে। সব মিলিয়ে আমার ধারণা 22 নম্বর পর্বে আমরা একসঙ্গে 3টি বড় সংঘাত দেখতে পারি। শেজাদ বনাম অর্থমন্ত্রী, ফাতেমা বনাম ঋষাদ, আর অতীতের গোলাম রহস্য বনাম বর্তমানের শেজাদ চৌধুরী। এই 3টি গল্প যখন এক বিন্দুতে এসে মিলবে, তখনই শুরু হবে নাটকের সবচেয়ে বড় বিস্ফোরণ। এখন দেখার বিষয়, পরিচালক প্রথমে কোন রহস্যের পর্দা উন্মোচন করেন। ট্রেনের সেই রহস্যময় গোলাম, নাকি অর্থমন্ত্রীর বিরুদ্ধে শেজাদের প্রতিশোধের অভিযান? এখানেই আজকের আলোচনা শেষ করছি। আপনারা কি মনে করেন, ট্রেনে যাকে গোলাম বলে ডাকা হলো, সে কি সত্যিই শেজাদ, নাকি সম্পূর্ণ নতুন কোনো চরিত্র? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যদি বিশ্লেষণটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।